আর্জেন্টিনের এসে সাই কথা দিয়ে গেলাম, এটা 7 নম্বর কথা আমি একটা কথা পাইনি। তুমি কি বলে হ্যাঁ একটা পাইছি, তার সাথে দেখা বললাম না। দেখা না পরীক্ষা দিয়েছিল আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আজকে তোমরা যারা আমাদের লাইভ ক্লাসে জয়েন করছো আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো আমরা গত ক্লাসে অ্যালকেনের প্রস্তুত প্রণালী নিয়ে আলোচনা করতেছিলাম। আমরা কয়েকটা সম্ভবত 4টা প্রস্তুত প্রণালী হয়ে গেছিল এবং আমরা একটা বাড়ির কাজ দিয়েছিলাম, সেটা হচ্ছে সোডা লাইম, যেটা খুবই গুরুত্বপূর্ণ। প্রায় আমাদের বোর্ড পরীক্ষায় আমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ে থাকে অথবা অবজেক্টিভে থাকে। তো এই জন্য সোডা লাইমটা মনে আছে কিনা তোমাদের লিখতে বলছিলাম, মিলাই নাও। লেখো অনার্দ্র সোডিয়াম হাইড্রোক্সাইড, লেখো অনার্দ্র সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণকে সোডা লাইম বলা হয়। লেখো অনার্দ্র সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণকে সোডা লাইম বলা হয়। এটা ফার্স্ট লিখবা, অনার্দ্র সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণকে সোডা লাইম বলা হয়। লেখো প্রস্তুতি, লেখো সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণে, সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণে দেখছো, সোডিয়াম হাইড্রোক্সাইড জলীয় দ্রবণে চুন মিশ্রিত করে উত্তপ্ত করা হলে যে শুষ্ক সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইডের যে মিশ্রণটা পাওয়া যায়, এটাকে আমরা বলতেছি সোডা লাইম। মনে থাকবে, সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণে চুন মিশ্রিত করে উত্তপ্ত করলে যে শুষ্ক মিশ্রণটা পাওয়া যায়, এটা হচ্ছে সোডা লাইম। সবাইকে লেখা হয়েছে। লেখো বৈশিষ্ট্য, লেখো বৈশিষ্ট্য। 1 নাম্বার, এই মিশ্রণ সছিদ্রযুক্ত। এই মিশ্রণ সছিদ্রযুক্ত মানে সূক্ষ্ম ছিদ্র থাকে, এই মিশ্রণ সছিদ্রযুক্ত। 2 নাম্বার, পানিগ্রাসী নয়। লেখো পানিগ্রাসী নয়, অর্থাৎ পানি বাষ্প শোষণ করে তরল হয় না, অর্থাৎ পানি বাষ্প শোষণ করে তরল হয় না। হয়েছে? 3 নম্বর, লেখো এই মিশ্রণ কাজ ক্ষয়কারী নয়। ফার্স্ট লেখো এই মিশ্রণ কাজ ক্ষয়কারী নয়। তোমাদের মনে আছে কস্টিক সোডা কাজ ক্ষয়কারী, কিন্তু শুধু এই যে মিক্সারটা লিখছে এটা কিন্তু কাজ ক্ষয়কারী না। হয়েছে লেখা? লেখো রাসায়নিক বিক্রিয়ায় গ্যাস তৈরি হলে, রাসায়নিক বিক্রিয়ায় গ্যাস তৈরি হলে খুব সহজে বের হতে পারে। রাসায়নিক বিক্রিয়ায় গ্যাস তৈরি হলে খুব সহজে বের হতে পারে। একটু ফার্স্ট লেখো, আজকে অ্যালকেন শেষ করবো কিন্তু। রাসায়নিক বিক্রিয়ায় গ্যাস তৈরি হলে খুব সহজে বের হতে পারে। রাসায়নিক বিক্রিয়ায় গ্যাস তৈরি হলে সহজে বের হতে পারে। লেখো ব্যবহার, জৈব অ্যাসিড বা এর সোডিয়াম লবণ। লেখো জৈব অ্যাসিড বা এর সোডিয়াম লবণ থেকে, লেখো জৈব অ্যাসিড বা এর সোডিয়াম লবণ থেকে কার্বন ডাই অক্সাইড গ্যাস অপসারণে, কার্বন ডাই অক্সাইড গ্যাস অপসারণে ব্যবহার করা হয়।
এ কারণে একে ডিকার্বক্সিলেশন বিকারক বা কার্বন ডাইঅক্সাইড ডিকার্বক্সিলেশন বিকারক বা কার্বন ডাইঅক্সাইড দেখো ত্যাজন বিকারক, দেখছো ডিকার্বক্সিলেশন, এই কারণে একে ডিকার্বক্সিলেশন বিকারক, ডিকার্বক্সিলেশন রিয়েজেন্ট বা কার্বন ডাইঅক্সাইড ত্যাজন, বাংলায় ডিকার্বক্সিলেশনটাকে বলতেছে কার্বন ডাইঅক্সাইডের অপসরণ, ত্যাজনটাকে বলতেছে আমরা সিনোনিম যদি বলি তাহলে অপসরণ বিকারক। সকালে লেখা হয়েছে। তাহলে আমরা মোটামুটি সোডা লাইম কি এর বৈশিষ্ট্যটা কি এবং ব্যবহারটা কি আমরা আলোচনা করলাম। দেখো 5 নাম্বার প্রস্তুত প্রণালী, অসম্পৃক্ত যৌগ থেকে অসম্পৃক্ত যৌগ হতে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো আমরা আমাদের অ্যালকেন তৈরি করতেছি বা স্যাচুরেটেড কম্পাউন্ডস অ্যালকেন, সেটা আমরা আনস্যাচুরেটেড যৌগ অ্যালকেন থেকে তৈরি করব অথবা অ্যালকিন থেকে তৈরি করব বা অ্যালকাইন থেকে তৈরি করব। লক্ষ্য করো একটু, এটা হলো আমাদের অ্যালকিন। তো এই অ্যালকিনের মধ্যে আমরা হাইড্রোজেন গ্যাস চালনা করলাম, দেখছো। তো এই ক্ষেত্রে নিকেল প্রভাবক ব্যবহার করব 180 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, অথবা নিকেলের পরিবর্তে তুমি যদি এই ক্ষেত্রে প্লাটিনাম অথবা প্লাডিয়াম ব্যবহার করো তাহলে হচ্ছে রুম টেম্পারেচারে মানে কক্ষ তাপমাত্রা। যদি তুমি প্লাটিনাম বা প্লাডিয়াম প্রভাবক ব্যবহার করো তখন এত উচ্চ তাপমাত্রার প্রয়োজন নাই, কারণ তুমি জানো প্লাটিনামে এই হাইড্রোজেনের অধিশোষণ হওয়ার ক্ষমতা প্লাডিয়ামে এবং প্লাটিনামে খুব বেশি এবং সেটা রুম টেম্পারেচারে। তো লক্ষ্য করে একটু, এই পাই বন্ধনটা ভেঙে দুটো হাত তৈরি হবে, হাইড্রোজেন একটা এখানে, হাইড্রোজেন একটা এখানে, অর্থাৎ এক্ষেত্রে আমাদের পাই বন্ধন ভেঙে সিগমা বন্ধন তৈরি হবে। এটাকে আমরা বলছি অ্যাডিশন বা সংযোজন বিক্রিয়া। তো লক্ষ্য করো এই ক্ষেত্রে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, তাহলে আর CH2 বন্ড CH3। দেখো এটা ছিল আমাদের আনস্যাচুরেটেড কম্পাউন্ডস দ্যাট ইজ অ্যালকিন। আমরা এর মধ্যে হাইড্রোজেন চালনা করার ফলে এখানে স্যাচুরেটেড কম্পাউন্ডস বা অ্যালকেন তৈরি হয়েছে। তো এই বিক্রিয়ায় অসম্পৃক্ত যৌগ অ্যালকিন থেকে আমরা হাইড্রোজিনেশন বিক্রিয়ার মাধ্যমে, এটাকে হাইড্রোজিনেশন বলা হয়, হাইড্রোজেন সংযোজন বলা হয়, হাইড্রোজিনেশন বিক্রিয়ার মাধ্যমে সম্পৃক্ত হাইড্রোকার্বন তথা অ্যালকেন তৈরি করতে পারি। তো উদাহরণ লক্ষ্য করো, আমরা এখানে উদাহরণের মাধ্যমে দেখাচ্ছি। মনে করো আমরা এখানে নিলাম হচ্ছে প্রোপিন, দেখো এটা হলো প্রোপিন। তো এর মধ্যে আমরা হাইড্রোজেন গ্যাস চালনা করলাম, নিকেল প্রভাবক 180 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। তো বলো এই পাই বন্ধন ভেঙে দুটো হাত তৈরি হলো, হাইড্রোজেন দুইটা কার্বনে যুক্ত হলো, পাই বন্ধন ভেঙে সিগমা বন্ধন তৈরি হলো। দেখো তৈরি হয়েছে আমাদের প্রোপেন, ছিল প্রোপিন, উৎপন্ন হয়েছে প্রোপেন। 2 নাম্বার, মনে করো এখানে বলা হলো বিউটিন, বিউটিন 2 থেকে বিউটেন তৈরি করো, বিউটিন 2 থেকে বিউটেন তৈরি করো। তো লক্ষ্য করো আমরা বিউটিন 2 সংকেত লিখবো CH3 CH ডবল বন্ড CH বন্ড CH3, দেখছো এটা হলো আমাদের বিউটিন 2। তো এর মধ্যে আমরা হাইড্রোজেন গ্যাস চালনা করলাম, নিকেল প্রভাবক 180 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। এই পাই বন্ধন ভেঙে দুটো হাত তৈরি হলো, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, তাহলে যে যৌগটা তৈরি হলো তার নাম হচ্ছে আমাদের বিউটেন। দেখছো এভাবে অসম্পৃক্ত যৌগ অ্যালকিন থেকে কিন্তু আমরা অ্যালকেন তৈরি করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, যদি এরকম বলে তোমাকে, লক্ষ্য করো একটু, যদি এরকমও বলে C4, মনে করো C5H10, দেখছো নাম হচ্ছে পেন্টিন, 5 কার্বন বিশিষ্ট যৌগ। তাহলে এখান থেকে আমরা জাস্ট এর মধ্যে হাইড্রোজেন চালনা করব, নিকেল প্রভাবক 180 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। দেখছো হাইড্রোজেন এখানে যুক্ত হবে সংযোজন বিক্রিয়ায়, C5H12 তৈরি হলো, ছিল পেন্টিন, উৎপন্ন হলো পেন্টেন। নাম লিখলাম না, সময় কম। এইভাবে আমরা অসম্পৃক্ত যৌগ অ্যালকেন থেকে কিন্তু অ্যালকেন তৈরি করতে পারছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এইভাবে কিন্তু অসংখ্য যৌগ তৈরি করতে পারি। তোমরা জানো এই যৌগটার নাম হচ্ছে সাইক্লোপ্রোপিন, একটু খেয়াল করো যৌগটার নাম হচ্ছে সাইক্লোপ্রোপিন, দেখছো অসম্পৃক্ত আমাদের অসম্পৃক্ত অ্যালিসাইক্লিক যৌগ। তো এর মধ্যে আমরা হাইড্রোজেন চালনা করলাম, একইভাবে নিকেল প্রভাবক 180 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। বলো এই পাই বন্ধন ভেঙে দুটো হাত তৈরি হবে, হাইড্রোজেন দুই জায়গায় যুক্ত হবে, উৎপন্ন হবে সাইক্লোপ্রোপেন। দেখছো ছিল সাইক্লোপ্রোপিন, উৎপন্ন হলো সাইক্লোপ্রোপেন। এইভাবে অসম্পৃক্ত যৌগ থেকে সম্পৃক্ত হাইড্রোকার্বন তৈরি করতে পারি।
দেখছো যৌগটার নাম তোমাদের মনে মনে আছে সাইক্লো অন ফোর, দেখছো দেখছো সাইক্লোহেক্সিন, দেখছো সাইক্লো অন ফোর বা অন ফোর সাইক্লোহেক্সিন। তো এই যে আমাদের যৌগটা আছে অন ফোর সাইক্লোহেক্সিন, অথবা আমাদের এই যে যৌগটা লিখছি আমরা, এই যৌগটার মধ্যে আমরা হাইড্রোজেন গ্যাস চালনা করলাম নিকেল প্রভাবক 180 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। লক্ষ্য করে একটু, তো দেখো আমাদের এই পাই বন্ধন ভাঙবে দুটো হাত, এই পাই বন্ধন ভাঙবে দুটো হাত। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যৌগটার নাম ছিল সাইক্লো অন ফোর হেক্সাডাইন। তো এই সাইক্লো অন ফোর হেক্সাডাইনের এই দুইটা পাই বন্ধন ভেঙে দেখো এখানে আমাদের তৈরি হচ্ছে সাইক্লোহেক্সেন, দেখছো। তাহলে এখানে ছিল আমাদের অন ফোর সাইক্লোহেক্সাডাইন, এটা ভেঙে আমাদের এখানে তৈরি হলো হচ্ছে সাইক্লোহেক্সেন। তো এইভাবে আমরা অসম্পৃক্ত যৌগ থেকে খুব সহজে সম্পৃক্ত যৌগ তৈরি করতে পারি। দেখো আমরা একটা অ্যালকাইনের কথা বলতেছি, লক্ষ্য করে একটু, এই হলো আমাদের অ্যালকাইন। এর মধ্যে আমরা হাইড্রোজেন চালনা করলাম নিকেল প্রভাবক 180 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। তো দেখো এই পাই বন্ধন ভেঙে দুটো হাত তৈরি হলো, হাইড্রোজেন একটা এখানে, হাইড্রোজেন একটা এখানে, তাহলে আর CH ডবল বন্ড CH2, দেখছো এটা অ্যালকিন তৈরি হয়েছে। ছিল অ্যালকাইন, উৎপন্ন হয়েছে অ্যালকিন। এখনো এর মধ্যে আনস্যাচুরেটেড অবস্থায় আছে, যেহেতু ক্যাটালিস্ট আছে আর হাইড্রোজেন গ্যাস আছে, এই জন্য আবার বিক্রিয়া করবে। 180 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। এই পাই বন্ধন ভেঙে দুটো হাত তৈরি হলো, তাহলে এই ক্ষেত্রে আর CH2 CH3। তো মনে করো আমরা একটা উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা করি। এখানে যেহেতু মনে করো CH3 C ট্রিপল বন্ড CH, দেখো প্রোপাইন, এর মধ্যে আমরা হাইড্রোজেন চালনা করলাম নিকেল প্রভাবক 180 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। দুই ধাপে বিক্রিয়া ঘটবে। তুমি যদি দুই অণু হাইড্রোজেন নাও তাহলে একসঙ্গে এই পাই বন্ধনটা ভেঙে দুটো হাত, এই পাই বন্ধন ভেঙে দুটো হাত, হাইড্রোজেন এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তাহলে চারটা হাইড্রোজেন লাগবে। মানে দুই অণু হাইড্রোজেন, চারটা হাইড্রোজেন পরমাণু এখানে যুক্ত হবে। তাহলে এক ধাপে দেখালাম CH3 CH2 and CH3, এটা হলো এক ধাপে। যদি কেউ দুই ধাপে দেখাতে চাও তাও হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু আমরা আজকে এটাই শেষ করব অ্যালকেন, এই জন্য একটু ফাস্ট কথা ভালো লাগতেছে। সবাইকে লেখা হয়েছে পর্যন্ত? সবাইকে লেখা হয়েছে? নোট লেখো, এখানে নোট লেখো, নোট লেখো। লেখো একটি পাই বন্ধন সংরক্ষণ করতে হলে, লেখো একটি পাই বন্ধন সংরক্ষণ করতে হলে এক্ষেত্রে বেরিয়াম সালফেট ব্যবহার করতে হবে। লেখো একটি পাই বন্ধন সংরক্ষণ করতে হলে, একটি পাই বন্ধন সংরক্ষণ করতে হলে এক্ষেত্রে বেরিয়াম সালফেট ব্যবহার করতে হবে প্রভাবক বিষ রূপে। বেরিয়াম সালফেট ব্যবহার করতে হবে প্রভাবক বিষ রূপে। এক্ষেত্রে প্রভাবক প্লাডিয়াম, এক্ষেত্রে প্রভাবক প্লাডিয়াম। তো লক্ষ্য করে একটু, এই হলো আমাদের অ্যাসিটিলিন মনে করো। তো এর মধ্যে আমরা হাইড্রোজেন চালনা করলাম। উদ্দেশ্যটা হলো যে আমরা এখানে একটা পাই বন্ধন সংরক্ষণ করব, একটা মাত্র পাই বন্ধন ভাঙবো, বাকি পাই বন্ধনটা সংরক্ষণ করব। তাহলে সেক্ষেত্রে প্লাডিয়াম প্রভাবকের উপস্থিতিতে এবং এখানে বেরিয়াম সালফেট ব্যবহার করব। এই বেরিয়াম সালফেট ব্যবহার করলে প্লাডিয়ামের কার্যক্ষমতা নষ্ট হয়ে যাবে, অর্থাৎ বিক্রিয়া এক ধাপে শেষ হয়ে যাবে। তখন আমাদের এই পাই বন্ধন ভেঙে দুটো হাত তৈরি হয়েছে CH2 CH2, দেখছো আর বিক্রিয়া অগ্রসর হবে না। এই জন্য এই প্লাডিয়াম প্লাস বেরিয়াম সালফেট, এই মিশ্রণটাকে আমরা বলি লিন্ডার প্রভাবক। এই বিজ্ঞানী নাম অনুসারে রাখা আছে লিন্ডার ক্যাটালিস্ট, লিন্ডার প্রভাবক। অবজেক্টিভে আসতে পারে, অ্যাডমিশন টেস্টে আসতে পারে, সেটা হচ্ছে যে নিচের কোনটি লিন্ডার প্রভাবক। প্লাডিয়াম বেরিয়াম সালফেট এই মিক্সারটাকে লিন্ডার প্রভাবক বলা হয়। এখানে ক্যাটালিস্ট হচ্ছে প্লাডিয়াম এবং এই ক্যাটালিস্টের জন্য প্রভাবক বিষ রূপে কাজ করে হচ্ছে বেরিয়াম সালফেট। অর্থাৎ যাদের উপস্থিতির কারণে প্রভাবকের প্রভাবন ক্ষমতা হারিয়ে ফেলে নষ্ট হয়ে যায় তাকে প্রভাবক বিষ বলা হয়। টোটাল মিশ্রণটাকে বলছে আমরা লিন্ডার প্রভাবক, এটা মনে রাখবা, লিন্ডার প্রভাবক। তো আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা বিষয়গুলো বুঝতে পারছি কিভাবে আমাদের আনস্যাচুরেটেড যৌগ থেকে সম্পৃক্ত হাইড্রোকার্বন তথা অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন তথা অ্যালকেন কিভাবে তৈরি করা যায়।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এখনকার টপিক হচ্ছে অ্যালকাইল হ্যালাইড হতে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এবার টপিক হচ্ছে যে অ্যালকাইল হ্যালাইড থেকে আমরা অ্যালকেন তৈরি করতে চাই। খুবই গুরুত্বপূর্ণ টপিক। অ্যালকাইল হ্যালাইড থেকে দুইভাবে অ্যালকেন তৈরি করা যায়, একটা হলো বিজারণ বিক্রিয়ার মাধ্যমে আর একটা হলো উডস বিক্রিয়ার মাধ্যমে। একটু মনে রাখবা। কি করছো? কি করছো? পেন্সিল? এই যে পেন্সিল কেন? তো দেখো দুইভাবে আমরা তৈরি করতে পারবো। 6 এর 1 নাম্বার লেখো। লেখো Rx হতে বিজারণ বিক্রিয়া দ্বারা, Rx হতে বিজারণ বিক্রিয়া দ্বারা, Rx হতে বিজারণ বিক্রিয়া দ্বারা। খুব ভালো করে খেয়াল করো, এই ক্ষেত্রে বিজারক লাগবে জিঙ্ক প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই বিক্রিয়া উৎপন্ন হয় জিঙ্ক ক্লোরাইড প্লাস জার্মান হাইড্রোজেন। ক্লোরিন দুইটা, এখানে 2 এখানে 2। তাহলে দেখছো এখানে জিঙ্ক বিজারক, জিঙ্ক আর হাইড্রোক্লোরিক অ্যাসিড এই মিক্সারটা থেকে জার্মান হাইড্রোজেন প্রোডিউস করবে। জার্মান হাইড্রোজেন এই অ্যালকাইল হ্যালাইডটাকে বিজারিত করবে। তো দেখো এই হলো আমাদের অ্যালকাইল হ্যালাইড। এখানে জার্মান হাইড্রোজেন প্রোডিউস করছে যে মিক্সারটা, তার নাম হচ্ছে জিঙ্ক প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড, গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড। ফলে এখান থেকে হ্যালোজেনটা চলে যাবে, এখানে উৎপন্ন হচ্ছে অ্যালকাইল তার সাথে হাইড্রোজেন। দেখছো অ্যালকাইল হাইড্রাইড, দ্যাট মিন্স এটাই হলো আমাদের অ্যালকেন। আর উৎপন্ন হলো হাইড্রোজেন হ্যালাইড। ব্যালেন্স করো, এখানে দেখো আমাদের হাইড্রোজেন 2টা আছে, এখানে 2। তো আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখাতে পারি। লক্ষ্য করো একটু উদাহরণ লক্ষ্য করো। CH3I নাম হচ্ছে আয়োডোমিথেন। তো আমরা এই আয়োডোমিথেনটাকে আমরা বিজারিত করব। তো বিজারক হিসেবে আমরা এখানে জিঙ্ক প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিক্সচার নিলাম। তো এই HI মিলে হাইড্রোজেন আয়োডাইড আর হাইড্রোজেন একটা ওখানে যুক্ত হবে। তো উৎপন্ন হবে মিথেন প্লাস হচ্ছে হাইড্রোজেন আয়োডাইড। ব্যালেন্স করো, এখানে 2 লিখলে সমতা হয়ে গেল। এইভাবে আমরা অ্যালকাইল হ্যালাইড থেকে বিজারণ বিক্রিয়ার মাধ্যমে আমরা কিন্তু সম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকেন তৈরি করতে পারি। এটা হলো অ্যালকাইল হ্যালাইড থেকে বিজারণ বিক্রিয়ার মাধ্যমে অ্যালকেন তৈরি। 2 নাম্বার লেখো অ্যালকাইল হ্যালাইড থেকে উডস বিক্রিয়ার মাধ্যমে। লেখো উডস বিক্রিয়া, মাধ্যমিক লেভেলে পড়ে আসছো। লেখো উডস বিক্রিয়া দ্বারা, উডস বিক্রিয়ার মাধ্যমে। লেখো শুষ্ক ইথারের উপস্থিতিতে, খুবই গুরুত্বপূর্ণ, তুমি জানো খুবই গুরুত্বপূর্ণ টপিক এটা। উডস বিক্রিয়া প্রায় আসে পরীক্ষায়। লেখো শুষ্ক ইথারের উপস্থিতিতে অ্যালকাইল হ্যালাইডের সাথে, শুষ্ক ইথারের উপস্থিতিতে অ্যালকাইল হ্যালাইডের সাথে ধাতব সোডিয়ামের বিক্রিয়ায় উচ্চতর অ্যালকেন তৈরি হয়। শুষ্ক ইথারের উপস্থিতিতে অ্যালকাইল হ্যালাইডের সাথে ধাতব সোডিয়ামের বিক্রিয়ায় উচ্চতর অ্যালকেন তৈরি হয়। উচ্চতর অ্যালকেন তৈরি হয়। উচ্চতর অ্যালকেন তৈরি হয়। উচ্চতর অ্যালকেন তৈরি করার এই বিক্রিয়াকে, উচ্চতর অ্যালকেন তৈরি করার এই বিক্রিয়াকে আবিষ্কারক বিজ্ঞানী, উচ্চতর অ্যালকেন তৈরি করার এই বিক্রিয়াকে আবিষ্কারক বিজ্ঞানী উডসের নাম অনুসারে, উচ্চতর অ্যালকেন তৈরি করার এই বিক্রিয়াকে আবিষ্কারক বিজ্ঞানী উডসের নাম অনুসারে উডস বিক্রিয়া বলা হয়। মিলে নাও, শুষ্ক ইথারের উপস্থিতিতে অ্যালকাইল হ্যালাইড ধাতব সোডিয়ামের সাথে বিক্রিয়া করে উচ্চতর অ্যালকেন তৈরি করে। উচ্চতর অ্যালকেন তৈরি করার এই বিক্রিয়াকে আবিষ্কারক বিজ্ঞানী উডসের নাম অনুসারে উডস বিক্রিয়া বলা হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই বিক্রিয়ার কয়েকটা শর্ত আছে, লক্ষ্য করো একটু। প্রথম শর্ত হচ্ছে এখানে আমাদের ড্রাই ইথার লাগবে। ড্রাই ইথার, শুষ্ক ইথার লাগবে। দ্যাট ইজ, লক্ষ্য করো একটু, ইথক্সি ইথেন। দেখছো এটা একটা ইথার। লেখো ব্র্যাকেটে লেখো শুষ্ক ইথার। এটা দ্রাবক রূপে কাজ করে। লেখো দ্রাবক রূপে, এটা দ্রাবক রূপে কাজ করবে। 2 নম্বর যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের অ্যালকাইল হ্যালাইড লাগবে। এই অ্যালকাইল হ্যালাইড, এই যে যেটা, এটা আমাদের একই জাতীয় অথবা ভিন্ন জাতীয় হতে পারে। একই জাতীয় বা ভিন্ন জাতীয় হতে পারে।
3 নাম্বার যেটা লাগবে মেটালিক সোডিয়াম, মেটালিক সোডিয়াম বা ধাতব সোডিয়াম, ধাতব সোডিয়াম লাগবে। এই তিনটা জিনিস যদি আমাদের থাকে তাহলে এদের মাধ্যমে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের উচ্চতর অ্যালকেন। মনে থাকবে, উচ্চতর অ্যালকেন আমরা এখান থেকে পাবো। এবং এই বিক্রিয়ার মাধ্যমে কার্বনের সংখ্যা বাড়বে, এই জন্য এটাকে জৈব যৌগের আরোহ পদ্ধতি বলা হয়। দেখো জৈব যৌগের আরোহ পদ্ধতি, আরোহ পদ্ধতি, এটাকে জৈব যৌগের আরোহ পদ্ধতি বলা হয়। তো একটু খেয়াল করো, নোট লেখো একটু, লেখো একই জাতীয় আরএক্স ব্যবহৃত হলে, নোট লেখো একই জাতীয় আরএক্স ব্যবহৃত হলে জোড় সংখ্যক কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি হবে। লেখো একই জাতীয় আরএক্স ব্যবহৃত হলে জোড় সংখ্যক কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি হবে। একই জাতীয় আরএক্স ব্যবহৃত হলে জোড় সংখ্যক কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি হবে। হয়েছে লেখা? দেখো যেমন দেখো এখানে আমরা লিখে দিয়েছি শুষ্ক ইথারের উপস্থিতিতে অ্যালকাইল হ্যালাইড। দেখো এই হচ্ছে আমাদের সেই অ্যালকাইল হ্যালাইড, তার সাথে মেটালিক সোডিয়াম বিক্রিয়া করবে। মনে রাখবা এই ক্ষেত্রে দুই অণু আরএক্স ব্যবহৃত হবে। আমরা আরেক অণু আরএক্স কে একটু এইভাবে লিখলাম, দেখো উল্টো করে লিখলাম, ড্রাই ইথারের উপস্থিতিতে, ড্রাই ইথার, শুষ্ক ইথার। দেখছো? তাহলে দেখো শুষ্ক ইথারের উপস্থিতিতে দুই অণু আরএক্স মেটালিক সোডিয়ামের সাথে বিক্রিয়া করবে। বলো সোডিয়াম হ্যালোজেন, হ্যালোজেন মিলে সোডিয়াম হ্যালাইড। তাহলে এই অ্যালকাইল গ্রুপের সাথে অ্যালকাইল গ্রুপ যুক্ত হলো। তো তুমি বলো আমরা যে আরএক্স নিয়েছিলাম তার মধ্যে যে কার্বন আছে, প্রোডাক্টের মধ্যে কার্বনের সংখ্যা ডাবল হয়ে গেল। এই জন্য বলা হচ্ছে জোড় সংখ্যক কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি হবে। আর এই সোডিয়াম আর এই হ্যালোজেন মিলে দেখো সোডিয়াম হ্যালাইড তৈরি হয়েছে। হ্যালোজেন দুইটা আছে এখানে দুই, সোডিয়াম দুইটা আছে এখানে দুই। তো বিষয়টাকে আমরা যদি সহজে দেখি তাহলে এরকম লিখতে পারি, এই হলো অ্যালকাইল হ্যালাইড, তার দুই অণু, তার সাথে মেটালিক সোডিয়াম এন্ড ড্রাই ইথার। দেখো ইথার কি এরকম লেখা হয় R2O, এটা হচ্ছে ইথারের সংকেত। এই সোডিয়াম আর এই হ্যালোজেন মিলে সোডিয়াম হ্যালাইড, আর এই দুইটা আর মূলক যুক্ত হলো, দ্যাট ইজ সোডিয়াম হ্যালাইড, এখানে দুই এখানে দুই। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ বিষয়টা বুঝতে পারছো। এবং এই বিক্রিয়ার মাধ্যমে মানে এখানে যদি একই জাতীয় আমরা অ্যালকাইল হ্যালাইড ব্যবহার করি তাহলে কখনো বেজোড় সংখ্যক কার্বন বিশিষ্ট অ্যালকেন এই উডস বিক্রিয়ার মাধ্যমে কিন্তু তৈরি করা যাবে না। তো আমরা একটা উদাহরণের মাধ্যমে লক্ষ্য করো একটু, এই আর এর জায়গা আমরা এখানে লিখলাম মনে করো আয়োডোমিথেন। লক্ষ্য করো আয়োডোমিথেন, তার সাথে মেটালিক সোডিয়াম এন্ড ড্রাই ইথার, ড্রাই ইথার। তো দুই অণু বিক্রিয়া করো, সোডিয়াম আর আয়োডিন মিলে সোডিয়াম আয়োডাইড। তাহলে এখানে দুইটা মিথাইল গ্রুপ যুক্ত হলো, প্লাস সোডিয়াম আয়োডাইড, ব্যালেন্স করো, এখানে দুই এখানে দুই। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো সোডিয়াম আর আয়োডিন মিলে সোডিয়াম আয়োডাইড, দুইটা মিথাইল গ্রুপ এখানে যুক্ত হয়েছে। তাহলে বলো এই বিক্রিয়ায় মাতৃযোগে কার্বনের সংখ্যা একটা ছিল, বাট প্রোডাক্টের মধ্যে কার্বনের সংখ্যা ডাবল হয়েছে। এই জন্য আমরা এখানে বলছি উচ্চতর, দেখছো উচ্চতর অ্যালকেন তৈরি হয়েছে এবং জোড় সংখ্যা কার্বনিক অ্যালকেন তৈরি হয়েছে। তার মানে এখানে যদি আমরা একই জাতীয় অ্যালকাইল হ্যালাইড ব্যবহার করি তাহলে এই ক্ষেত্রে আমাদের তৈরি হবে ইথেন, তৈরি হবে বিউটেন, তৈরি হবে হেক্সেন, অকটেন, ডেকেন ইত্যাদি তৈরি হবে। বাট কখনো বেজোড় সংখ্যা কার্বনিক অ্যালকেন এই বিক্রিয়ার মাধ্যমে তৈরি করা যাবে না, অর্থাৎ তৈরি করা যাবে না মিথেন, প্রোপেন, পেন্টেন, হেপটেন, ননেন, এগুলো তৈরি করা যাবে না। তো আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা বিষয়টা বুঝতে পারছো। তো মনে করো এখানে তোমাকে বলা হলো যে লেখো আয়োডো, লেখো আয়োডো, আয়োডো ইথেন থেকে বিউটেন তৈরি করো, আয়োডো ইথেন থেকে বিউটেন তৈরি করো, আয়োডো ইথেন থেকে বিউটেন তৈরি করো। হয়েছে লেখা আয়োডো ইথেন থেকে বিউটেন তৈরি করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এটা হচ্ছে আয়োডোইথেন, বলা হয়েছে এখান থেকে বিউটেন তৈরি করো। তার মানে বিউটেনের মধ্যে কার্বনের সংখ্যা কিন্তু চারটা, তার মানে মাতৃযোগে কার্বনের সংখ্যা যা আছে তার ডাবল। তার ডাবল মানে হচ্ছে জৈব যৌগের আরোহ পদ্ধতি, আর জৈব যৌগে কার্বনের সংখ্যা বাড়ানোর এই আরোহ পদ্ধতির নাম হচ্ছে উডস বিক্রিয়া। জৈব যৌগে যদি কার্বনের সংখ্যা কমাতে হয় তার নাম হচ্ছে অবরোহ পদ্ধতি, নাম হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। কথাগুলো মনে রাখতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা আমাদের সেই উডস বিক্রিয়া করব। উডস বিক্রিয়ায় তোমাদের মনে আছে যে দুই অণু আরএক্স, এই হলো সেই আরএক্স, মনে থাকবে এটা হলো আর এটা হলো এক্স, তার সাথে মেটালিক সোডিয়াম বিক্রিয়া করবে এবং ড্রাই ইথার, ড্রাই ইথার, এই সোডিয়াম আর আয়োডিন মিলে সোডিয়াম আয়োডাইড। তো এখানে যুক্ত হলো দেখো CH3CH2,
এরকম দুইটা অংশ যুক্ত হবে। বলো আরেকটা অংশ তো CH3 এবং CH2 লেখা যাবে না, তাহলে তো মাঝখানে কার্বনের হার 5টা হয়ে গেল, ওই পাশে কার্বনের হার 3টা হয়ে গেল, দ্যাট ইজ ভুল। তো এই কারণে এই টোটালটাকে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাতে হবে। তাহলে দেখো এটাকে যদি আমরা ঘুরাই লিখি, তাহলে এখানে হচ্ছে CH2 and CH3, দেখছো এটাকে সম্পূর্ণ ঘুরাই দিলাম, অর্থাৎ এই অংশটাকে ঘুরাই দিলাম, দিলে এই একটা অংশ ইথাইল মূলক, একটা অংশ ইথাইল মূলক। কেউ যদি এরকম লিখতে না চাও, এরকম যদি লেখো তাও হবে, C4H10, দেখছো কেউ যদি এরকম লেখে তাও হবে, কিন্তু মনে থাকে জানো। এইভাবে আমরা আয়োডো ইথেন থেকে খুব সহজে উডস বিক্রিয়ার মাধ্যমে কার্বনের সংখ্যা বাড়িয়ে, দ্বিগুণ পরিমাণ বাড়িয়ে আমরা এখানে বিউটেন তৈরি করতে পারি। আশা করি বিষয়টা বুঝতে পারছো। নোট লেখো, বেসিক নোট লেখো, এত কথা বইতে লেখা নাই কিন্তু, নোট লেখো। লেখো, যদি ভিন্ন জাতীয় অ্যালকাইল হ্যালাইড ব্যবহৃত হয়, যদি ভিন্ন জাতীয় অ্যালকাইল হ্যালাইড ব্যবহৃত হয়, এটা ফার্স্ট লেখো, যদি ভিন্ন জাতীয় অ্যালকাইল হ্যালাইড ব্যবহৃত হয়, তাহলে অবিশুদ্ধ, লেখো, তাহলে অবিশুদ্ধ অ্যালকেনের মিশ্রণ পাওয়া যাবে। যদি ভিন্ন জাতীয় অ্যালকাইল হ্যালাইড ব্যবহৃত হয়, তাহলে অবিশুদ্ধ অ্যালকেনের মিক্সার পাওয়া যাবে। তার মানে আমরা নির্দিষ্ট করে বলতে পারবো না যে এখানে ইথেন তৈরি হবে না কি তৈরি হবে, এটা বলতে পারবো না। অবিশুদ্ধ মিক্সার পাওয়া যাবে, অবিশুদ্ধ অ্যালকেনের মিক্সার পাওয়া যাবে। সঙ্গে লেখা আছে, লেখো যেমন দেখো এটা হলো অ্যালকাইল হ্যালাইড, তার সাথে মেটালিক সোডিয়াম, আর এখানে আমরা আর প্রাইম এক্স ব্যবহার করলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে অ্যালকাইল মূলক যা, এখানে আর প্রাইম দ্বারা ভিন্ন অ্যালকাইল মূলক বুঝাইছি। অর্থাৎ এই অ্যালকাইল মূলকটা যদি ইথাইল হয় তাহলে এটা মিথাইল, অথবা এটা যদি মিথাইল হয় তাহলে এটা প্রোপাইল, ইত্যাদি ইত্যাদি। তার মানে এখানে আর এবং আর প্রাইম দ্বারা দুটো ভিন্ন অ্যালকাইল মূলক বুঝাইছি। তো এরকম যদি ভিন্ন অ্যালকাইল মূলক হয়, তাহলে এই ক্ষেত্রে দেখো আমাদের কিন্তু অবিশুদ্ধ অ্যালকেনের মিক্সার তৈরি হয়েছে। কি হতে পারে, সম্ভাবনাটা কি? এদের দুইটা, এই আর দুইটা অংশ যুক্ত হতে পারে, তার মানে এখানে তৈরি হতে পারে আর বন্ড আর। আচ্ছা, আর কি হতে পারে, এই আর প্রাইম দুইটা যুক্ত হতে পারে, আর প্রাইম বন্ড আর প্রাইম। আচ্ছা, আর কি তৈরি হতে পারে, আর এর সাথে আর প্রাইম যুক্ত হতে পারে, আর এর সাথে আর প্রাইম যুক্ত হলো, প্লাস সোডিয়াম হ্যালাইড তৈরি হলো। দেখছো, ব্যালেন্স করলাম না, নিজেরা ব্যালেন্স করা যাবে, নিজেরা একটু চেষ্টা করো, সময় কম, এই জন্য আমাদের আজকে শেষ করব। তো আশা করি বুঝতে পারতেছো যে আগে যেরকম আমরা উডস বিক্রিয়ার মাধ্যমে আমাদের জোড় সংখ্যা কার্বন বিশিষ্ট এক রকমের একটাই মাত্র অ্যালকেন তৈরি হয়েছিল, এখানে কিন্তু আমাদের সেই এক রকমের অ্যালকেন কিন্তু তৈরি করতে পারেনি, অর্থাৎ অবিশুদ্ধ। এই জন্য বলা হয়ে থাকে যে আমাদের এই উডস বিক্রিয়া, পিওর উডস বিক্রিয়া যদি করো, তাহলে সেক্ষেত্রে বেজোড় সংখ্যা কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি করা সম্ভব না। অর্থাৎ মোটমাট কথা, যদি তোমার যদি এরকম ব্যবহার করি, তাহলে হয়তো বেজোড় সংখ্যা কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি হবে, কিন্তু মিথেন কিন্তু কখনো তৈরি হবে না। তো একটু নোট লিখে রাখো, লেখো উডস বিক্রিয়ার মাধ্যমে মিথেন তৈরি করা যায় না, এটা অবজেক্টিভ। উডস বিক্রিয়ার মাধ্যমে মিথেন তৈরি করা যায় না, প্রোপেন তৈরি করতে পারবো, তো মিক্সার, এই যে দেখো এখন দেখাচ্ছি। লেখো উদাহরণ, ড্রাই ইথার। তো দেখো আমরা উদাহরণ দিয়ে দেখাচ্ছি, লক্ষ্য করো একটু। আর এর জায়গা মনে করো আমরা ইথাইল মূলক বসালাম CH3, অথবা মিথাইল মূলক বসাই CH3I, দেখছো, প্লাস এখানে সোডিয়াম আছে, প্লাস আর প্রাইম ইকুয়াল টু, মনে করো এখানে আমরা ইথাইল মূলক বসালাম CH2I। আচ্ছা, আরো চেঞ্জ করতে পারো, এখানে ক্লোরিন নিতে পারো, তাতে সমস্যা নেই, তাহলে সোডিয়াম ক্লোরাইড তৈরি হবে, সোডিয়াম আয়োডাইড তৈরি হবে। এখানে যদি ক্লোরিন নাও, এখানে যদি আয়োডিন নাও, ভিন্ন নাও, তাও এখানে দুইটা ভিন্ন যৌগ তৈরি হবে। ড্রাই ইথার, মনে থাকে যেন পরীক্ষায় এগুলো অ্যাডমিশন টেস্টে থাকবে, কিন্তু এইগুলো সাধারণত অ্যাডমিশন টেস্টে থাকে অথবা অবজেক্টিভে থাকে, একটু খেয়াল করো। তাহলে বলো, এটা যদি আমাদের আর মূলক চিন্তা করো, এটা আমাদের আর মূলক চিন্তা করো, এটাকে আমরা আর প্রাইম মূলক চিন্তা করি, তাহলে আর দুইটা যুক্ত হবে, দেখো এ আর দুইটা যুক্ত হবে, অর্থাৎ মিথাইল মূলক দুইটা যুক্ত হবে, তাহলে CH3 দেখছো ইথেন তৈরি হলো। আচ্ছা, আর কি তৈরি হতে পারে, দেখো এই আর প্রাইম দুইটা যুক্ত হতে পারে, তার প্রাইম দুইটা যুক্ত হলে CH3 CH2 CH2 and CH3, দেখছো বিউটেন তৈরি হয়েছে। আর কি তৈরি হতে পারে, আর এবং আর প্রাইম যুক্ত হতে পারে, তাহলে দেখো CH3, এটা হলো আর, আর আর প্রাইমটাকে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরালাম, তাহলে CH2 and CH3, এন্ড আমাদের তৈরি হলো সোডিয়াম আয়োডাইড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তুমি বলো, এই যে উডস বিক্রিয়াটা করলাম, এই উডস বিক্রিয়ার মাধ্যমে আমরা কিন্তু এখানে তিন রকমের অ্যালকেন পেয়েছি, একটা নাম হচ্ছে ইথেন,
একটা হচ্ছে আমাদের বিউটেন, একটা হচ্ছে আমাদের প্রোপেন। অর্থাৎ বেজোড় সংখ্যা কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি হয়েছে বটে, তবে এটা কিন্তু অবিশুদ্ধ এবং একটা অ্যালকেনের একটা মিক্সচার তৈরি হয়েছে। সুতরাং আমরা এই জন্য বলে থাকি যে আমাদের পিওর উডস বিক্রিয়া করলে এখানে বেজোড় সংখ্যক কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি হয় না, হলেও আমাদের ভিন্ন অ্যালকাইল হ্যালাইড নিতে হবে এবং এই ক্ষেত্রে কিন্তু বিভিন্ন অ্যালকেনের অবিশুদ্ধ একটা মিক্সচার পাওয়া যাবে। তবে এটা মনে রাখবা যে উডস বিক্রিয়ার মাধ্যমে কখনো মিথেন তৈরি করা যায় না, মনে থাকবে। অবজেক্টিভ রাশি উডস বিক্রিয়ার মাধ্যমে নিচে কোনটি তৈরি করা যায় না, মিথেন তৈরি করা যায় না। যদি মিথেন না থাকে, তাহলে সেক্ষেত্রে দেখবা প্রোপেন আছে কিনা, পেন্টেন আছে কিনা, মানে বেজোর আছে কিনা, তাহলে সেটা অ্যান্সার করবা। তো আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ বিষয়টা বুঝতে পারছো। আর যদি আমাদের টিচাররা ওইভাবে মানে প্রশ্নকর্তার উপর ডিপেন্ড করতেছে সে কি অ্যান্সারটা গ্রহণ করছে, মানে মেডিকেল অ্যাডমিশন টেস্টে কাছাকাছি অ্যান্সার থাকবে, তো এটা প্রশ্নকর্তার উপর ডিপেন্ড করে এবং তোমার ভাগ্যের উপর ডিপেন্ড করে। কারণ অনেক অপশন আছে যে তোমার মনেই হবে একই রকম, বোঝা গেছে। তুমি চিন্তা করছো যে আমাদের তো বেজোড় সংখ্যা তৈরি করা যায় মিক্সারের মধ্যে, আবার চিন্তা করতেছো বেজোড় সংখ্যা তো তৈরি করা নাও যায়, তো অ্যাটলিস্ট এটা মনে রাখবা যে মিথেন তৈরি করা যায় না। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা ছিল আমাদের সেই অ্যালকেনের প্রস্তুত প্রণালী। আমরা আশা করি আমাদের যে 6টা প্রস্তুত প্রণালী পড়িয়েছি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো। এবার আমরা অ্যালকেনের ভৌত এবং রাসায়নিক ধর্ম নিয়ে আলোচনা করব। লেখো অ্যালকেনের ভৌত এবং রাসায়নিক ধর্ম। অ্যালকেনের ভৌত এবং রাসায়নিক ধর্ম। ভৌত ও রাসায়নিক ধর্ম হয়েছে লেখা। তো দেখো তোমরা জানো যে অ্যালকেনের ক্ষেত্রে C1 থেকে C4 পর্যন্ত গ্যাসীয়, দেখছো, কারণ আণবিক ভর কম, ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বলে থাকে। বলো C5 থেকে C17 পর্যন্ত তারা হচ্ছে তরল অবস্থায় থাকে এবং C18 থেকে C ইনফিনিটি পর্যন্ত এরা সাধারণত সলিড। তাহলে অ্যালকেনের 17-এর উপরে কার্বন বিশিষ্ট যে অ্যালকেনগুলো আছে তার সাধারণত কঠিন অবস্থায় থাকে। এদেরকে তোমরা জানো যে মোম, C20H42 সেটাকে মোম বলা হয়, অর্থাৎ কঠিন অ্যালকেন। এবং বাকি যে অ্যালকেনগুলো আছে তোমরা জানো সবই হচ্ছে আমাদের ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বলের মাধ্যমে উপরের দিকে যুক্ত, এই জন্য তারা সাধারণত কক্ষতা মাত্রায় গ্যাসীয় অবস্থায় থাকে, তোমরা জানো অধিকাংশ গ্যাসীয় অবস্থায় থাকে। তো যাই হোক, আমাদের প্রশ্নটা হলো যে এই যে আমরা আমাদের অ্যালকেন লিখছি, এই অ্যালকেনের সাধারণত পানিতে দ্রবণীয় না। তো প্রশ্নটা লেখো যে অ্যালকেন পানিতে অদ্রবণীয় কেন। লেখো অ্যালকেন পানিতে অদ্রবণীয় কেন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি অ্যালকেনের দিকে তাকাই, এই অ্যালকেনে কার্বন কার্বন এবং কার্বন হাইড্রোজেন বন্ধন থাকে। তো এখানে কার্বন কার্বন 2.5 - 2.5 = 0, আর এই যে কার্বন হাইড্রোজেন বন্ধন এখানে হচ্ছে 2.5 - 2.1 = 0.4। তুমি জানো যেটা কিনা 0.5 এর চেয়ে কম, এই 0.4টা এটা লেস দেন 0.5। তো লেস দেন 0.5 যদি হয়, অর্থাৎ আমাদের বন্ধনে দুটি পরমাণু ঐক্যাত্মকতার পার্থক্য 0.5 এর চেয়ে যদি কম হয় তাহলে সেটা নন পোলার। দেখছো, নন পোলার। তাহলে অ্যালকেন একটা নন পোলার অণু। তো বলো অ্যালকেন যদি নন পোলার অণু হয় তাহলে এটা পোলার দ্রাবক পানিতে দ্রবণীয় হবে না, মনে থাকবে। তাহলে লেখো যেহেতু অ্যালকেনে কার্বন কার্বন এবং কার্বন হাইড্রোজেন নন পোলার বন্ধন বিদ্যমান, এই কারণে এটি পোলার দ্রাবক পানিতে অদ্রবণীয়। তবে লাইক ডিজলভস লাইক সূত্র অনুসারে এটি জৈব দ্রাবক। লেখো এটি জৈব দ্রাবক ইথার, বেনজিন অ্যালকোহলে দ্রবণীয়। তাহলে আমাদের অ্যালকেন পোলার দ্রাবক পানিতে অদ্রবণীয় হলেও জৈব দ্রাবক ইথার, বেনজিন এবং অ্যালকোহলে দ্রবণীয়, বিকজ আমরা জানি লাইক ডিজলভস লাইক সমধর্মী পদার্থ সমধর্মী দ্রাবকে দ্রবণীয়। যেহেতু অ্যালকেন জৈব যৌগ এবং এটা হচ্ছে আমাদের অর্গানিক সলভেন্ট, এই জন্য আমাদের এই অ্যালকেন এই দ্রবটা আমাদের অজৈব দ্রাবক তথা জৈব দ্রাবকে দ্রবণীয়, নন পোলার দ্রাবক তথা জৈব দ্রাবকে দ্রবণীয়। লেখো শাখাবিহীন অ্যালকেনের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক শাখাযুক্ত অ্যালকেনের গলনাঙ্ক স্ফুটনাঙ্কের চেয়ে বেশি হয় কেন। শাখাবিহীন অ্যালকেনের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক শাখাযুক্ত অ্যালকেনের গলনাঙ্ক স্ফুটনাঙ্কের চেয়ে বেশি হয় কেন। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটা উদাহরণ লিখি। আমরা এখানে N পেন্টেনের সংকেত লিখছি, লক্ষ্য করো একটু, খুবই গুরুত্বপূর্ণ ছোট ছোট কোশ্চেন।
এটা হলো এন পেন্টেন, এন পেন্টেন, যার বয়লিং পয়েন্ট হচ্ছে 36 ডিগ্রি সেন্টিগ্রেড। এরপর দেখো আমরা এখানে আইসোপেন্টেনের সংকেত লিখছি। দেখো এটা হলো আইসোপেন্টেন, আইসোপেন্টেন যার বয়লিং পয়েন্ট হলো আমাদের 18 ডিগ্রি সেন্টিগ্রেড। দেখছো 18 ডিগ্রি সেন্টিগ্রেড। এরপর আমরা এখানে নিওপেন্টেন লিখছি, নিওপেন্টেন লিখছি। দেখো নিওপেন্টেন, নিওপেন্টেন যার বয়লিং পয়েন্ট হচ্ছে 10 ডিগ্রি সেন্টিগ্রেড। তো কথা হচ্ছে যে একই পেন্টেন, একই আণবিক ভর, অথচ একই রকম আণবিক ভর হওয়া সত্ত্বেও তাদের ফিজিক্যাল প্রপার্টি অর্থাৎ তাদের বয়লিং পয়েন্ট এবং মেল্টিং পয়েন্টের মধ্যে যথেষ্ট পার্থক্য আছে। কারণ তুমি জানো এদেরকে আইসোমার বলা হয়, কারণ আইসোমারগুলোর আণবিক সংকেত এক কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন হওয়ার কারণে তাদের ফিজিক্যাল এবং কেমিক্যাল প্রপার্টির মধ্যে দু একটা পার্থক্য সৃষ্টি হবে। যেমন আমরা ইতিমধ্যে পার্থক্য পেয়েছি, কারণ এরা পরস্পরে কিন্তু আইসোমার। দেখছো আণবিক ভর একই। তো তুমি জানো সমযোজী অণুর আণবিক ভর যদি একই রকম হয় তাহলে তার মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট কিন্তু একই রকম হওয়ার কথা। তাহলে এখানে একই রকম হওয়ার কথা, অথচ আমরা দেখছি যথেষ্ট পার্থক্য। তো প্রশ্ন হলো আমরা যদি একটু লক্ষ্য করি, শাখাবিহীন যে অ্যালকেন লিখছি সমাণু, শাখাবিহীন অ্যালকেন যেটা লিখছি এন পেন্টেন, তার মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট বেশি হলেও শাখাযুক্তর ক্ষেত্রে মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট কমে গেছে। প্রশ্নটা হলো এরকম হয় কেন? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শাখাযুক্ত যে অ্যালকেনগুলো আমরা এখানে লিখছি, এই অ্যালকেনগুলোর যদি আমরা আমাদের স্ট্রাকচারের দিকে তাকাই তাহলে আমরা লক্ষ্য করব যে এরা কিছুটা বর্তুলাকার প্রকৃতির। বোঝা গেছে? বর্তুলাকার, অনেক শাখা থাকার কারণে বর্তুলাকার। এই বর্তুলাকার হওয়ার কারণে এদের অণুগুলোর মধ্যে ভ্যান ডার ওয়ালস ইন্টারাকশনটা কম হয়। আর তুমি জানো সমযোজী অণুর ভ্যান ডার ওয়ালস ইন্টারাকশন যদি কম হয় তাহলে তার মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট কম থাকবে, এটাই স্বাভাবিক। অপরদিকে এখানে যে আমরা শাখাবিহীন অ্যালকেনটা লিখছি এটা দেখো লিনিয়ার প্রকৃতির, মানে বর্তুলাকার না, লিনিয়ার প্রকৃতির, যার জন্য এদের অণুগুলোর মধ্যে খুব বেশি পরিমাণ ভ্যান ডার ওয়ালস ইন্টারাকশন সৃষ্টি হয়। তুমি জানো এরকম ভাবে অসংখ্য শাখা মানে অসংখ্য অণুগুলো নিকটে আসে, এদের মধ্যে ভ্যান ডার ওয়ালস ইন্টারাকশন তৈরি হয়। কিন্তু শাখাযুক্তগুলো আসলে পরস্পরের মধ্যে একটা বিকর্ষণ সৃষ্টি হয়, বর্তুলাকার সৃষ্টি হয়, যার জন্য এদের মধ্যে আমাদের ভ্যান ডার ওয়ালস ইন্টারাকশনটা কম থাকে। তো একটু লিখে রাখো, লেখো শাখাযুক্ত অ্যালকেনগুলোর, লেখো শাখাযুক্ত অ্যালকেনগুলো বর্তুলাকার প্রকৃতির। লেখো শাখাযুক্ত অ্যালকেনগুলো বর্তুলাকার, শাখাযুক্ত অ্যালকেনগুলো বর্তুলাকার। এ কারণে অণুগুলোর মধ্যে শাখাযুক্ত অ্যালকেনগুলো বর্তুলাকার, এ কারণে অণুগুলোর মধ্যে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল তুলনামূলকভাবে কম থাকে। এ কারণে অণুগুলোর মধ্যে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল তুলনামূলকভাবে কম থাকে। ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল তুলনামূলকভাবে কম থাকে। বুঝতে লেখা? ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল তুলনামূলকভাবে কম থাকে। এই কারণে এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মান কম থাকে। এই কারণে এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মান কম হয়। আর শাখাবিহীনের ক্ষেত্রে বেশি হয় কেন? তাহলে বুঝতে পারছো, উল্টো ব্যাখ্যা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আমাদের অ্যালকেনের এই ফিজিক্যাল প্রপার্টিগুলো বুঝতে পারছো। লেখো কেমিক্যাল প্রপার্টি, রাসায়নিক ধর্ম, রাসায়নিক ধর্ম লেখো, খুবই গুরুত্বপূর্ণ। অ্যালকেন তোমরা জানো সাধারণত রাসায়নিকটা অংশগ্রহণ করতে চায় না, কারণ এদেরকে প্যারাফিন বলা হয়। তাহলে ছোট কোশ্চেন মাধ্যমিক লেভেলে পড়ে আসছো। লেখো অ্যালকেনকে প্যারাফিন বলা হয় কেন? অ্যালকেনকে প্যারাফিন বলা হয় কেন? অ্যালকেনকে প্যারাফিন বলা হয় কেন? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অ্যালকেনকে প্যারাফিন বলা হয় কেন তোমরা যদি একটু লক্ষ্য করো, দেখো প্যারাফিন কথাটা আসছে দুইটা ল্যাটিন শব্দ থেকে। প্যারাফিন কথাটা আসছে ল্যাটিন শব্দ থেকে, লিখে রাখো। প্যারাফিন কথাটা আসছে ল্যাটিন শব্দ থেকে প্যারাম, প্যারাম মানে হচ্ছে নাই, আর হচ্ছে অ্যাফিন্স, অ্যাফিন্স মানে হচ্ছে আসক্তি। মনে থাকবে? তাহলে প্যারাফিন, প্যারাফিন্স মানে হচ্ছে যার আসক্তি নাই, যার আসক্তি নাই, আসক্তি নাই। তাহলে যার আসক্তি নাই কার প্রতি? রাসায়নিক বিক্রিয়ার প্রতি। তাহলে যাদের রাসায়নিক বিক্রিয়ার প্রতি আসক্তি নাই তাদেরকে প্যারাফিন বলা হয়। তাহলে অ্যালকেন রাসায়নিক বিক্রিয়ার প্রতি কোনো আসক্তি নাই, উদাসীন, এই কারণে তাদেরকে প্যারাফিন বলছি। বাট কেন বলছি? কোশ্চেনটা হলো কেন বলবো, প্যারাফিন বলবো কেন, আসক্তি নাই কেন, কারণটা কি? এর কারণটা হলো, দেখো আমরা যদি অ্যালকেনের দিকে তাকাই, অ্যালকেনে কার্বন কার্বন শক্তিশালী সিগমা বন্ধন থাকে, সিগমা বন্ধন থাকে। আবার কার্বন হাইড্রোজেন শক্তিশালী সিগমা বন্ধন থাকে। এবং এই যে বন্ধনগুলো লিখছি এই বন্ধনগুলো নন পোলার। কে আছে পাইছি?
এবং এই বন্ধনগুলো লিখছি নন পোলার। তো এর মধ্যে কোনো মেরু নাই। তো তুমি জানো যে আমাদের সিগমা বন্ধনের মধ্যে যদি মেরু না থাকে তাহলে সেই বন্ধনটা খুব স্ট্রং হয়। সিগমা বন্ধনের মধ্যে যদি মেরু থাকে সেই বন্ধনটা দুর্বল হয়। তাহলে যেহেতু এই অ্যালকেনে কার্বন কার্বন এবং কার্বন হাইড্রোজেন সিগমা বন্ধন বিদ্যমান এবং এরা নন পোলার প্রকৃতির বন্ধন, যার কারণে এই বন্ধনগুলো খুব স্ট্রং। এই কারণে কোনো অ্যাসিড, জারক, বিজারক, ধাতু কোনো কিছু দ্বারা এই বন্ধন সহজে ভাঙে না। এই কারণে অ্যালকেন রাসায়নিককে অংশগ্রহণ করতে চায় না, এদেরকে প্যারাফিন বলা হয়। আশা করি বিষয়টা বুঝতে পারছো, সুন্দর করে নোট করবা। কি কি কথা বলছি মনে থাকবে তো? লাগবা প্যারাফিন কথাটা আসছে দুইটি ল্যাটিন শব্দ থেকে। ল্যাটিন শব্দ মনে থাকে যেন, প্যারাম এবং অ্যাফিন্স থেকে। প্যারাম মানে নাই, অ্যাফিন্স মানে আসক্তি, অর্থাৎ যার কোনো আসক্তি নাই। কার প্রতি? রাসায়নিক বিক্রিয়ার প্রতি। কেন? কারণ অ্যালকেনে কার্বন কার্বন এবং কার্বন হাইড্রোজেন সিগমা বন্ধন থাকে এবং এই বন্ধনগুলো নন পোলার, যার কারণে এরা খুব শক্তিশালী। এই শক্তিশালী বন্ধন হওয়ার কারণে খুব সহজে কোনো অ্যাসিড, ক্ষারক, জারক, বিজারক কোনো কিছু দ্বারা এই বন্ধন ভাঙা সহজ হয় না। এই কারণে অ্যালকেন কোনো রাসায়নিককে অংশগ্রহণ করে না। আশা করি সুন্দর করে নোট করবা। তবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উপযুক্ত অ্যাটমসফিয়ার তৈরি করতে পারলে দুই একটা বিক্রিয়া দেবে। আমরা এখন দুই একটা বিক্রিয়া একটু ফাস্ট লিখবো। লেখা 1 নাম্বার, হ্যালোজেনেশন বিক্রিয়া। হ্যালোজেনেশন বিক্রিয়া আমরা বেশ কয়েকবার দেখিয়েছি। এই হ্যালোজেনেশন বিক্রিয়া সাধারণত ফ্রি রেডিক্যাল মেকানিজমে ঘটে। আমরা কিন্তু এর আগেও দেখিয়েছি। যেমন একটা উদাহরণ দিই, মনে করো মিথেন, এর মধ্যে আমরা হ্যালোজেন চালনা করলাম সূর্যালোকের উপস্থিতিতে অথবা আল্ট্রাভায়োলেটের উপস্থিতিতে, অথবা তোমরা জানো 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, 300 থেকে 400 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। মিথেনের সাথে ক্লোরিন বিক্রিয়া করলে এই অ্যালকেনের হাইড্রোজেন পরমাণু একে একে হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপিত হয়। তাহলে এখানে তৈরি হয় CH3Cl প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড। এরপর দেখো CH3Cl প্লাস হচ্ছে ক্লোরিন, সূর্যালোক অথবা ইউভি। উৎপন্ন হবে CH2Cl2 প্লাস হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাম হচ্ছে ডাইক্লোরোমিথেন। এরপর ডাইক্লোরোমিথেন প্লাস ক্লোরিন, সূর্যালোক। উৎপন্ন হবে CH3Cl3 প্লাস হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাম হচ্ছে ট্রাইক্লোরোমিথেন। অথবা CH3Cl3 প্লাস হচ্ছে ক্লোরিন, সূর্যালোক। দেখো টেট্রাক্লোরোমিথেন প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড। এইভাবে এই বিক্রিয়াটাই হাইড্রোজেন পরমাণু হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, এইজন্য আমরা কাছে হ্যালোজেনেশন বিক্রিয়া। বেশি কাজে এগুলো খুব সিম্পল। যদি একাধিক কার্বন থাকে তাহলে কি করবা? মনে করো আমরা এরকম কয়েকটা রিঅ্যাকশন লিখতেছি। দেখো CH3 CH2 CH3, দেখছো N প্রোপেন, এর মধ্যে আমরা হ্যালোজেন চালনা করলাম সূর্যালোক। মনে থাকবে সূর্যালোক, সূর্যালোক মনে থাকবে সূর্যালোকের উপস্থিতিতে আমরা অ্যালকেনের মধ্যে হ্যালোজেন চালনা করছি। এখন আসো, এই হ্যালোজেন যখন চালনা করব দুই রকমের প্রোডাক্ট হওয়ার সম্ভাবনা আছে। বিকজ তুমি জানো ফ্রি রেডিক্যাল মেকানিজমে ঘটবে। এখান থেকে যদি হাইড্রোজেন পরমাণু আমাদের সিমেট্রিক ব্রেকিং ঘটে, তাহলে তুমি জানো যে এখানে N প্রোপাইল মানে 1 ডিগ্রি অ্যালকাইল ফ্রি রেডিক্যাল তৈরি হবে। যদি এখান থেকে হাইড্রোজেন চলে যায় তাহলে কিন্তু 2 ডিগ্রি অ্যালকাইল ফ্রি রেডিক্যাল তৈরি হবে। তো আমরা জানি 2 ডিগ্রি অ্যালকাইল ফ্রি রেডিক্যাল স্টেবিলিটি বেশি, এইজন্য দুইটা প্রোডাক্ট তৈরি হবে এখানে। তো প্রথম প্রোডাক্ট লিখতেছি, দেখো CH3 CH2 CH2Cl, নাম হচ্ছে N প্রোপাইল ক্লোরাইড। এটা তৈরি হবে 45%। আর দেখো এখানে হাইড্রোজেনটাও প্রতিস্থাপিত হতে পারে। CH3 CHCl বন্ড CH3 প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড, দেখছো এখানে 2। দেখো হাইড্রোজেন আমাদের এখানে কত হলো? 2টা। তাহলে এখানে আমাদের 2 লিখলে সমতা হয়ে গেল। দেখছো এটা তৈরি হবে 55%। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো N প্রোপাইল ক্লোরাইড 45%, হলো 55%। দেখছো একাধিক কিন্তু আমাদের অ্যালকাইল হ্যালাইড তৈরি হয়েছে। কেন? কারণ এখানে কিন্তু বিভিন্ন রকমের ফ্রি রেডিক্যাল তৈরি হতে পারে। এখান থেকে হাইড্রোজেন গেলে 1 ডিগ্রি অ্যালকাইল ফ্রি রেডিক্যাল তৈরি হবে। এখানে লেখা রাখো 1 ডিগ্রি অ্যালকাইল ফ্রি রেডিক্যাল, 1 ডিগ্রি অ্যালকাইল ফ্রি রেডিক্যাল, ফ্রি রেডিক্যাল যার স্থায়িত্ব কম। দেখো যার স্থায়িত্ব কম। আর এটা হলো 2 ডিগ্রি অ্যালকাইল ফ্রি রেডিক্যাল। এখানে দেখো 2 ডিগ্রি অ্যালকাইল ফ্রি রেডিক্যাল, দেখছো 2 ডিগ্রি অ্যালকাইল ফ্রি রেডিক্যাল, রেডিক্যাল যার স্থায়িত্ব বেশি। এই জন্য এখান থেকে বেশি প্রোডাক্ট তৈরি হয়েছে। একটু নোট লিখে নিও, 2 ডিগ্রি অ্যালকাইল ফ্রি রেডিক্যাল যার স্থায়িত্ব বেশি, এই কারণে এখান থেকে বেশি পরিমাণ প্রোডাক্ট তৈরি হয়েছে। সঙ্গে লেখা হয়েছে, বুঝতে পারলাম? দেখো আমরা আরেকটা রিঅ্যাকশন লিখতেছি, একটু খেয়াল করো। শিক্ষার্থীবৃন্দ দেখো আমরা এখানে লিখছি আমাদের সেই আইসোবিউটেন। তো এই আইসোবিউটেন এর সাথে আমরা ক্লোরিন চালনা করলাম সূর্যালোক। তো লক্ষ্য করো একটু, যদি এখান থেকে আমাদের হাইড্রোজেন যায়
তাহলে দেখো আমাদের এখান থেকে হাইড্রোজেন গেলে আমাদের কিন্তু 1 ডিগ্রি অ্যালকাইল ফ্রি রেডিকাল, এখান থেকে যদি 3 ডিগ্রি অ্যালকাইল ফ্রি রেডিকাল, সুতরাং এখান থেকে মেইন প্রোডাক্ট তৈরি হবে, ওটাই লিখলাম CH3 CH CH3 CH2Cl। দেখছো 1 ডিগ্রি অ্যালকাইল ফ্রি রেডিকাল, সেখান থেকে আমাদের এই যৌগটা তৈরি হয়েছে, অর্থাৎ আমাদের আইসোবিউটাইল ক্লোরাইড তৈরি হয়েছে। এই আইসোবিউটাইল ক্লোরাইড মাত্র 1%, মাত্র 1%, যার স্টেবিলিটি কম, বুঝা গেছে? অপরদিকে এখান থেকে যদি হাইড্রোজেন প্রতিস্থাপিত হয় CH3 CH3 CH3, দেখো এরকম, দেখছো এটা 3 ডিগ্রি অ্যালকাইল ফ্রি রেডিকাল, দেখছো 3 ডিগ্রি অ্যালকাইল ফ্রি রেডিকাল, যার স্টেবিলিটি বেশি, দ্রবণ বেশি থাকবে, বেশি পরিমাণ প্রোডাক্ট তৈরি হবে। এখানে ক্লোরিন এসে যুক্ত হয়েছে প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড, দেখো এটা 99% তৈরি হবে। তো আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা বুঝতে পারছো 3 ডিগ্রি অ্যালকাইল ফ্রি রেডিকাল স্টেবিলিটি বেশি, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি। দেখবা কোনটা কোনটা তৈরি হওয়ার সম্ভাবনা আছে, যেটা স্টেবিলিটি বেশি সেটা সবচেয়ে বেশি তৈরি হবে, বাকিগুলো হচ্ছে কম পরিমাণ তৈরি হবে। আশা করি হ্যালোজেনেশন বিক্রিয়াটা বুঝতে পারছো। দেখো নাইট্রেশন বিক্রিয়া, নাইট্রেশন বিক্রিয়া দেখো এই হচ্ছে আমাদের অ্যালকেন, এর মধ্যে আমরা নাইট্রিক অ্যাসিড চালনা করব 400 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, 400 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা অথবা গাঢ় সালফিউরিক অ্যাসিড উপস্থিতিতে। বলে এই এইচ আর ওএইচ মিলে পানি, এখানে নাইট্রোমূলক দ্বারা আমাদের এই হাইড্রোজেনটা প্রতিস্থাপিত হলো, দেখছো তৈরি হলো নাইট্রো অ্যালকেন, নাম লিখে রাখো নাইট্রো অ্যালকেন, নাইট্রো অ্যালকেন তৈরি হয়েছে। উদাহরণ দেখো এই হলো আমাদের মিথেন, তার মধ্যে আমরা নাইট্রিক অ্যাসিড চালনা করছি 400 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। দেখো এইচ আর ওএইচ মিলে পানি, এখানে গাঢ় সালফিউরিক অ্যাসিড মিলে ভালো হয়, কারণ তাহলে আর বিক্রিয়া পশ্চাৎমুখী হবে না, প্রভাবক রূপে। এখানে প্রভাবক রূপে গাঢ় সালফিউরিক অ্যাসিড নেওয়া হলে ভালো হয়, নাম হলো নাইট্রোমিথেন। আশা করি এই নাইট্রেশন বিক্রিয়াটা বুঝতে পারছো অ্যালকেনের। তিন নাম্বার সমানুকরণ বিক্রিয়া, সমানুকরণ বিক্রিয়া এগুলো করে আসছো তোমরা জানো। অ্যালকেনের একটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া হলো সমানুকরণ বিক্রিয়া, এবং যদি কোনো তোমার অ্যালকেনের ক্ষেত্রে, অ্যালকেনের বিক্রিয়া যদি অ্যালকাইল হ্যালাইড অথবা আমাদের এই অ্যালুমিনিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কিন্তু সমানুকরণ বিক্রিয়া ঘটবে। তো সূত্রটা একটু মনে রাখো যে যদি কোনো হাইড্রোকার্বনের বিক্রিয়ায় অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড ব্যবহৃত হয়, তাহলে সেখানে কিন্তু অ্যাটমিক রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন ঘটে। তো এই ক্ষেত্রে দেখো অ্যাটমিক রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন ঘটলো, দেখছো ছিল হচ্ছে আমাদের এন বিউটেন উৎপন্ন হচ্ছে আইসোবিউটেন। মনে রাখবা এই এই বিক্রিয়ার মাধ্যমে, অর্থাৎ অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের উপস্থিতিতে 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, মনে রাখবে 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমরা যদি অ্যালকেনকে উত্তপ্ত করি, তাহলে এক্ষেত্রে শাখাবিহীন অ্যালকেন শাখাযুক্ত অ্যালকেনে এবং কম শাখাযুক্ত অ্যালকেন বেশি শাখাযুক্ত অ্যালকেনে তৈরি হবে। এই বিক্রিয়াটাকে বলতেছি আমরা অ্যালকেনের সমানুকরণ বিক্রিয়া। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পেট্রোকেমিক্যাল শিল্পে এই সমানুকরণ বিক্রিয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু ফাস্ট কথা বলতেছি, বিকজ আমরা আজকে এটা শেষ করব, কারণ তোমাদের অনেকেই বলতেছো যে অনেক দেরি হচ্ছে, এই জন্য আমরা যদি ইচ্ছা করতাম তাহলে জৈব রসায়ন 2 মাসে শেষ করতে পারতাম, অত্যন্ত ফাস্ট কথা বলে বলে। যেমন আমরা দেখো এখানে আমরা কিন্তু বলেই যাচ্ছি, এখানে তুমি লিখতে পারো আর না পারো, আমরা এটা এখন দেখতে গেলে আমরা শেষ করতে পারবো না, মানে অনেকে বলছো যে স্যার কি অবস্থা কি, এই জন্য। তো যাই হোক, আমরা এখানে দেখো আমরা বললাম এটা হলো আমাদের অ্যালকেনের সেই সমানুকরণ বিক্রিয়া, আমরা ডেফিনিশন আর লিখলাম না। তো এটা পেট্রোকেমিক্যাল শিল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ, তো সেই গুরুত্বপূর্ণ কথাটা আমরা একটু লিখবো। লেখো অকটেন নাম্বার কি, কিভাবে জ্বালানির অকটেন নাম্বার বৃদ্ধি করা যায় তথা নকিং কিভাবে কমানো যায়। ফার্স্ট লেখো অকটেন নাম্বার কি, কিভাবে জ্বালানির অকটেন নাম্বার বাড়ানো যায় তথা নকিং কিভাবে কমানো যায়। ফার্স্ট লেখো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খুবই গুরুত্বপূর্ণ টপিক, আমরা যতটুকু সম্ভব আজকে আলোচনা করতেছি, একটু খেয়াল করো। লিখছো অকটেন নাম্বার কি, অকটেন নাম্বার কি, কিভাবে জ্বালানির অকটেন নাম্বার বাড়ানো যায় এবং নকিং কিভাবে কমানো যায়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগে আমরা একটু নকিংটা কি, নকিংটা কেন হয়, তো এটা নিয়ে একটু আলোচনা করতে চাই।
তো এটা ফিজিক্সের কথা, খুব মন দিয়ে শুনবা, এটা হয়তো আমাদের বইতে নাই, একটু ভালো করে খেয়াল করতে হবে। প্রথমে আসো নকিংটা কি। নকিং মানে হচ্ছে ধাক্কা, এই ধাক্কাটা কাকে বলবো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তুমি যদি কার ইঞ্জিনের দিকে তাকাও, অন্তর্দহ ইঞ্জিন ফিজিক্সে পড়ে আসছো, সে তার যদি মেকানিজম দেখো, অর্থাৎ অন্তর্দহ ইঞ্জিনের কার্যপ্রণালী তুমি যদি দেখো, 4টা ঘাতে এই অন্তর্দহ ইঞ্জিন কাজটা করে। তো যাই হোক, এই অন্তর্দহ ইঞ্জিনে যেটা করা হয়, সিলিন্ডারের মধ্যে বাতাস, অক্সিজেন এবং জ্বালানি, অর্থাৎ আমি যে জ্বালানি ব্যবহার করব, অর্থাৎ আমরা যে পেট্রোল বা ডিজেল ব্যবহার করব, তো এই বাতাস, অক্সিজেন এবং জ্বালানি কম্প্রেস করে, অর্থাৎ এখানে সংকুচিত করে স্পার্কিং করা হয়। বুঝা গেছে? মানে দুটোকে একসাথে মিক্সড করে এখানে স্পার্কিং করা হয়। তো এই স্পার্কিং এর মাধ্যমে এটা যখন দহন ঘটবে, তখন এই দহনের মাধ্যমে তুমি জানো যে 2000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা সৃষ্টি হয়, মানে প্রচুর তাপ সৃষ্টি হয়। তো বলো, প্রচুর যদি তাপ সৃষ্টি হয়, তাহলে সেখানে তাপমাত্রা বাড়লো, কিন্তু সিলিন্ডারের আয়তনটাও ফিক্সড। এই সিলিন্ডারের আয়তন যখন ফিক্স থাকে, তখন কিন্তু গ্যাসের আয়তন আর বাড়তে পারছে না। তো তাপমাত্রা বাড়লে যদি আয়তন না বাড়ে, তাহলে চাপ বেড়ে যায়। তো এখানে প্রচুর চাপ সৃষ্টি হয়। তো এই চাপটা পিস্টনের উপর পড়বে, পিস্টন নিচের দিকে নামবে এবং অন্ততঃ ইঞ্জিনের বা কার ইঞ্জিনের চাকার গতি সঞ্চার হবে। এই হলো মেকানিজম। তাহলে আবার বলি, কি বললাম এখানে, যে অন্তর্দহ ইঞ্জিনের যে জ্বালানি বা গ্যাসোলিন জ্বালানি ব্যবহার করা হয়েছে সিলিন্ডারের মধ্যে, এই গ্যাসোলিন জ্বালানি এবং বাতাসের অক্সিজেনে স্পার্কিং এর মাধ্যমে এখানে কিন্তু দহন ঘটানো হবে। তো এই যখন দহন ঘটবে, তখন এখানে প্রচুর তাপমাত্রা, প্রায় 2000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা সৃষ্টি হয়। এই তাপের মাধ্যমে গ্যাসের আয়তন কিন্তু বেড়ে যাওয়ার কথা, কিন্তু সিলিন্ডারের আয়তন যেহেতু ফিক্সড, এই জন্য আয়তন বাড়তে না পেরে চাপ বেড়ে যায়। তো এই অতিরিক্ত চাপ, মানে এখানে যে প্রচন্ড চাপ সৃষ্টি হলো, এই চাপটা পিস্টনের উপর পড়বে, পিস্টন নিচের দিকে নামবে এবং চাকায় গতির সঞ্চার হবে। এটা হলো কার ইঞ্জিনের মেকানিজম, তোমরা যা ফিজিক্সে পড়ে আসছো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো এই বিষয়টা, এই টোটাল বিষয়টা অর্থাৎ খুব সুন্দরভাবে কাজ কেমন করবে, এটা ডিপেন্ড করতেছে কিন্তু আমরা যে আমাদের পেট্রোলিয়াম ব্যবহার করতেছি, এই পেট্রোলিয়ামটা কত উৎকৃষ্ট মানের তার উপর ডিপেন্ড করবে। তো তুমি যদি দেখে থাকো যে এই পেট্রোলিয়াম আমরা যেটা ব্যবহার করছি, এই পেট্রোলিয়াম কিন্তু বিভিন্ন রকমের আছে। তোমরা জানো যে পেট্রোল আছে, ডিজেল আছে, অকটেন আছে, এরকম বিভিন্ন রকমের কিন্তু জ্বালানি আছে। তো আমরা যদি একটু লক্ষ্য করি যে আমরা নিম্নমানের যে জ্বালানির দিকে যদি তাকাই, যেমন হচ্ছে আমাদের ডিজেল অথবা কেরোসিন, এখন নিম্নমানের যে জ্বালানিগুলো আছে, এইসব জ্বালানিগুলো সাধারণত দেখে থাকবা যে এই সমস্ত জ্বালানিগুলো সাধারণত শাখাবিহীন। তো এই শাখাবিহীন হওয়ার কারণে এদেরকে যখন কম্প্রেস অর্থাৎ সংকুচিত করা হচ্ছে, এই সংকুচিত যখন করা হচ্ছে, তখন এরা পরস্পর নিবিড় স্পর্শে আসতে পারছে, বিকজ তুমি জানো এর মধ্যে কোনো শাখা নাই। তো এই শাখা না থাকার কারণে এরা যখন নিবিড় স্পর্শে আসছে, তখন এখানে অটো দহন ঘটবে, মানে স্পার্কিং করার আগে এখানে অটো দহন ঘটবে, মানে অটো স্পার্কিং হবে। তো এই অটো দহন ঘটার ফলে এখানে কিন্তু কিছুটা দহিত হলো, এই দহনের ফলে তাপ সৃষ্টি হলো এবং এর ফলে চাপ সৃষ্টি হলো। তো পিস্টন নিচের দিকে নামানো, তুমি জানো স্পার্কিং এর মাধ্যমে চাপ সৃষ্টি হওয়ার কথা, কিন্তু তার আগে অটো দহনের মাধ্যমে চাপ সৃষ্টি হয়েছে। তো পিস্টন উপরের দিকে ওঠার আগেই যে অতিরিক্ত চাপ সৃষ্টি হলো, এই চাপটা পিস্টনের উপর আঘাত করবে। এই আঘাত যখন করবে, তখন আমাদের এখানে, অর্থাৎ আমাদের এই কার ইঞ্জিনে মেটালিক সাউন্ড তৈরি হবে। এই যে মেটালিক সাউন্ডটা তৈরি হলো, এটাকে বলছি আমরা নকিং। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নকিংটা কি এবং কেন হয় বুঝতে পারছো। তাহলে নকিংটা কেন হয়? নকিংটা হয় হচ্ছে যে আমাদের জ্বালানির উপর, জ্বালানিটা যদি নিম্নমানের হয়, অর্থাৎ শাখাবিহীন জ্বালানি, অর্থাৎ আমাদের যে সমস্ত জ্বালানি ডিজেল বা পেট্রোল, এই সমস্ত যে জ্বালানিগুলো আছে, এটা হচ্ছে আমাদের নিম্নমানের জ্বালানি, এগুলোর মধ্যে শাখা থাকে না, যার জন্য এখানে অটো দহন ঘটতে পারে। এই অটো দহন ঘটলে তোমার এখানে প্রচুর তাপ সৃষ্টি হবে। এই তাপটা পিস্টনের উপর, মানে চাপের মাধ্যমে, অতিরিক্ত চাপ যা পিস্টনের উপর আঘাত করবে, অর্থাৎ পিস্টন উপরের দিকে উঠে আসার পর তারপর কিন্তু এখানে স্পার্কিং করে তারপর চাপ সৃষ্টি করা হয়। কিন্তু তার আগেই, পিস্টন উপরে উঠার আগেই কিন্তু এখানে সংকোচনের ফলে, অটো দহন ঘটার ফলে এখানে কিন্তু আমাদের অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে, যা পিস্টনের উপর আঘাত করছে, ফলে আমাদের ইঞ্জিনে ধাক্কা সৃষ্টি হয়েছে। এটাকে বলছে আমরা আমাদের সেই নকিং বা মেটালিক সাউন্ড। দেখবা তুমি যদি কখনো আমাদের শহরের ভিতর থেকে দেখবা টাউন সার্ভিস যে বাসগুলো আছে, অথবা দেখবা যে ডিজেল চালিত যে সমস্ত যানবাহনগুলো আছে, সেখানে দেখবা যে ধাক্কা সৃষ্টি হয়। যদি ওখানে কখনো ওঠো, দেখবা যে ওখানে যখন আমাদের গাড়িগুলো চলতে থাকে, দেখবা ধাক্কা লাগে। এই ধাক্কাটা কেন হয়েছে? কারণ এখানে নিম্নমানের জ্বালানি ব্যবহার করা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আশা করি যে নকিংটা কি এটা বুঝতে পারছো, এবং এই নকিং যদি হতে থাকে, তাহলে ইঞ্জিনের লাইফ টাইম কমে যাবে। তো এই জন্য আমরা এমন জ্বালানি ব্যবহার করবো যেন নকিংটা কম হয়। তো এই বিষয়টা, অর্থাৎ জ্বালানির এই কর্মদক্ষতা, জ্বালানি কেমন উৎকৃষ্ট মানের কিনা, এটা জানার জন্য একটা টার্ম ব্যবহার করা হয়েছে, এটাকে বলছি আমরা অকটেন নাম্বার। এই অকটেন নাম্বারের মাধ্যমে জ্বালানির কর্মদক্ষতা, অর্থাৎ জ্বালানি কেমন কার্যক্ষমতা, এটা নির্ধারণ করা হয় এই অকটেন নাম্বারের মাধ্যমে। তো দেখো কিরকম এটা।
শিক্ষার্থীবৃন্দ দেখো এখানে আমরা একটা জ্বালানি লিখছি, তরল জ্বালানি, তুমি জানো। দেখো নাম হচ্ছে N-হেপ্টেন। এর মধ্যে দেখো কোনো ব্রাঞ্চ মানে শাখা নাই, যার জন্য এটা যখন আমরা কম্প্রেস করব অর্থাৎ সংকুচিত করব, টিউবের মধ্যে যখন সংকুচিত হবে তখন এর নিবিড় সঙ্গে স্পর্শে এসে পরস্পরের মধ্যে ঘর্ষণের মাধ্যমে অটোদহন ঘটবে। এই জন্য এর অক্টেন নাম্বার হচ্ছে 0, অর্থাৎ এটা একটা নিম্নমানের জ্বালানি। এই N-হেপ্টেনের জ্বালানি দক্ষতাটাকে আমাদের 0 ধরা হয়েছে, অর্থাৎ এর অক্টেন নাম্বার হচ্ছে 0। প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো এখানে আমরা লিখছি যে আমাদের এই যে এটা হলো আইসোঅক্টেন। এই আইসোঅক্টেনের অক্টেন নাম্বার হচ্ছে 100, মনে থাকবে পার্সেন্টেজ না 100। তাহলে এখানে আইসোঅক্টেনের জ্বালানি দক্ষতা মানে সবচেয়ে বেশি, এই জন্য এর মানটাকে আমরা 100 দিচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এটার উপর ডিপেন্ড করে কোন জ্বালানির কর্মদক্ষতা এটা নির্ধারণ করা হয়। যেমন কোন জ্বালানির অক্টেন নাম্বার 85, এ কথার অর্থ হলো যে ওই জ্বালানির মধ্যে 85% আছে আমাদের আইসোঅক্টেন, 85% আইসোঅক্টেন, আর 15% হচ্ছে N-হেপ্টেন, মনে থাকবে। তাহলে কোন জ্বালানির অক্টেন নাম্বার যদি 85 হয় তাহলে বুঝতে হবে ওই জ্বালানির মধ্যে আমাদের আইসোঅক্টেন আছে আমাদের 85%, আর আমাদের N-হেপ্টেন আছে 15%। তাহলে আমি কি বলতে পারি যে জ্বালানির অক্টেন নাম্বার যত বেশি হবে সেই জ্বালানি তত বেশি উৎকৃষ্ট মানের হবে। বিষয়টা কি বুঝাতে পারলাম? যে জ্বালানির অক্টেন নাম্বার যত বেশি হবে সেই জ্বালানি তত বেশি উৎকৃষ্ট মানের হবে। তো ডেফিনেশনটা একটু লেখো। অক্টেন নাম্বার লেখো, অক্টেন নাম্বার লেখা হয়েছে। এখানে একটু লেখো, এখানে একটু প্রশ্ন একটু লিখে নাও যে কোন জ্বালানির অক্টেন নাম্বার 85% বলতে কি বোঝায়। লেখো কোন জ্বালানির অক্টেন নাম্বার 85 বলতে কি বোঝায়, একটু লেখো এই কোশ্চেনটাকে লেখো। লেখো কোন জ্বালানির অক্টেন নাম্বার 85 বলতে কি বোঝায়। আছে লেখা কোন জ্বালানির অক্টেন নাম্বার 85 বলতে কি বোঝায়, সবাই লিখছো? তাহলে 85 বলতে বোঝায় ওই জ্বালানিতে 85% আইসোঅক্টেন এবং 15% N-হেপ্টেনের সমান দক্ষতা সম্পন্ন জ্বালানি। 85% আইসোঅক্টেন এবং 15% N-হেপ্টেনের, বুঝছে লেখা? তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবার একটু আমরা অক্টেন নাম্বার ডেফিনিশনটা লিখব। লেখো কোন পেট্রোল ইঞ্জিনে জ্বালানি হিসেবে গ্যাসোলিন ব্যবহারের ফলে গ্যাসোলিন ব্যবহারের ফলে যে পরিমাণ নকিং সৃষ্টি হয়, কোন পেট্রোল ইঞ্জিনে জ্বালানি হিসেবে গ্যাসোলিন ব্যবহারের ফলে যে পরিমাণ নকিং সৃষ্টি হয় ওই পরিমাণ নকিং সৃষ্টি করতে N-হেপ্টেন এবং আইসোঅক্টেনের মিশ্রণে আইসোঅক্টেনের যে শতকরা পরিমাণ থাকে সেই শতকরা পরিমাণকে অক্টেন নাম্বার বলা হয়। কোন পেট্রোল ইঞ্জিনে জ্বালানি হিসেবে গ্যাসোলিন ব্যবহারের ফলে যে পরিমাণ নকিং সৃষ্টি হয় ওই পরিমাণ নকিং সৃষ্টি করতে N-হেপ্টেন এবং আইসোঅক্টেনের মিশ্রণে আইসোঅক্টেনের যে শতকরা পরিমাণ থাকে তাকে অক্টেন নাম্বার বলা হয়। আইসোঅক্টেনের সেই শতকরা পরিমাণকে অক্টেন নাম্বার বলা হয়, বুঝতে লেখা? তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা জানলাম তাহলে যার অক্টেন নাম্বার যত বেশি হবে বুঝতে হবে ওই জ্বালানি তত বেশি উৎকৃষ্ট মানের, বিকজ ওই জ্বালানির মধ্যে আইসোঅক্টেনের পরিমাণ তত। আর আমরা এই জ্বালানির কর্মদক্ষতা বা অক্টেন নাম্বার বাড়ানো বা নকিং কমানোর উপায় হচ্ছে যে আমরা জ্বালানির মধ্যে যদি টেট্রামিথাইল লেড অথবা টেট্রাইথাইল লেড ব্যবহার করি
তাহলে জ্বালানির অক্টেন নাম্বার বৃদ্ধি পাবে। একটা বিষয়, যদি আমরা সমানুকরণ বিক্রিয়ার মাধ্যমে শাখাবিহীন অ্যালকেনকে শাখাযুক্ত অ্যালকেনে রূপান্তরিত করতে পারি তাহলে অক্টেন নাম্বার বৃদ্ধি পাবে। যদি আমরা থার্মাল ক্র্যাকিং এর মাধ্যমে অর্থাৎ বৃহৎ হাইড্রোকার্বনের তুলনায় ক্ষুদ্র ক্ষুদ্র হাইড্রোকার্বনের জ্বালানি দক্ষতা বেশি, বৃহৎ হাইড্রোকার্বনে অটোদহন বেশি ঘটতে পারে। বৃহৎ হাইড্রোকার্বনের তুলনায় যদি আমরা বৃহৎ হাইড্রোকার্বনকে মাধ্যমিক লেভেলে পড়েছো যে ক্র্যাকিং রিয়াকশন করা যায়, মানে ক্র্যাকিং থার্মাল ক্র্যাকিং মানে তাপ বিয়োজন করা যায়, এই বিয়োজনের মাধ্যমে ক্ষুদ্র ক্ষুদ্র হাইড্রোকার্বনে রূপান্তরিত করতে পারলে আমাদের অক্টেন নাম্বার বাড়ানো যাবে। আমরা যদি রিফর্মিং বিক্রিয়া করি অর্থাৎ যদি আমাদের সেই অ্যালিফেটিক হাইড্রোকার্বনকে যদি রিফর্মিং করি তাহলে তুমি জানো অ্যারোমেটিক হাইড্রোকার্বন যেমন এন হেপটেনকে যদি রিফর্মিং করো তাহলে তুমি জানো যে টলুইন তৈরি হয়। এন হেক্সেনকে যদি তুমি রিফর্মিং করো তাহলে তুমি জানো বেনজিন তৈরি হয়। তাহলে এরকম বিজ্ঞানীরা গবেষণা করে লক্ষ্য করছে যে আমরা যদি আমাদের ওপেন চেন বিশিষ্ট যে সমস্ত হাইড্রোকার্বন বিশিষ্ট জ্বালানি আছে তার তুলনায় যদি আমাদের সাইক্লিক কম্পাউন্ডস হয়, সাইক্লিক জ্বালানি হয়, তাহলে মানে চক্রীয় জ্বালানি হয়, তাহলে এটা বর্তুলাকার হওয়ার কারণে এরা পরস্পর ইন্টারাকশনটা কম হয়, যার জন্য আমাদের এখানে নকিংটা কম হবে, অটোদহন ঘটবে না, অক্টেন নাম্বার বৃদ্ধি পাবে। তাহলে অনেকগুলো প্রসেসের কথা বললাম, যেহেতু সময় আর নাই এই জন্য আমরা এটা লিখতে পারবা, অথবা নেক্সট দিন আমরা লিখে আমরা অ্যালকিনটা শুরু করবো। এইভাবে আমাদের কয়েকটা সমগোত্র শ্রেণী অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালডিহাইড, কিটোন, জৈব অ্যাসিড, ইথার, এইভাবে আমাদের এই অধ্যায়টা শেষ হবে। আশা করি বুঝতে পারছো যে আমাদের সমগোত্র শ্রেণী থেকে কি পড়তে হবে। আমরা পড়লাম অ্যালকেন কি, অ্যালকেনের প্রস্তুত প্রণালী, তার ভৌত ধর্ম, তার রাসায়নিক ধর্ম, কিছু কেমিক্যাল রিয়াকশন এবং তার যদি কিছু ব্যবহারিক প্রয়োগ থাকে, যেমন অক্টেন নাম্বার হলো তার ব্যবহারিক প্রয়োগ পেট্রোকেমিক্যাল শিল্পে। এরকম ভাবে আমাদের প্রত্যেকটা সমগোত্র শ্রেণী পড়তে হবে, তাহলে আমরা এখানে ভালো করতে পারবো। বাট বইতে কিন্তু এলোমেলো করে লেখা, তুমি বুঝবা না, যেভাবে লেখাচ্ছি সুন্দর করে নোট করবা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের সেকেন্ড ইয়ারে আজকে থেকে আমরা ফোন দিব, তোমাদের অনেকেই কিন্তু উপস্থিতি কম থাকে, ক্লাস করো কি করো না, বা যোগাযোগ নাই, পেমেন্ট ঠিক মতো করো না। আজকে থেকে আমরা রিমুভ করা শুরু করব। যারা থাকতে চাও তারা যোগাযোগ করবা, যারা না থাকতে চাও আমরা রিমুভ করে দেবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।